হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাইক টুডে পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা পুরাতন বাইক ক্রয় করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না তো। তো আজকের ভিডিওতে এই আলোচনা থাকতেছে, যেহেতু এখন বর্তমান সময়ে সব কিছুর দাম বেশি হয়ে গেছে, আপনার যে ড্রাইভিং যে খরচটা আছে, প্লাস আপনার রেজিস্ট্রেশন খরচ, ট্যাক্স টোকেন খরচ, এভরিথিং, এবং ফুয়েলের যে খরচটা বেশি হয়ে গেছে। তো বর্তমানে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না তো, এ বিষয় নিয়ে আজকের আলোচনা। তা আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চলুন ভিউয়ার্স, পুরাতন বাইক ক্রয় করার ক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদেরকে অনুধাবন করতে হবে, অর্থাৎ কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে পুরাতন বাইক ক্রয় করতে হবে। তো পুরনো বাইকের টেকনিক্যাল যে বিষয় থাকে, যে টেকনিক্যাল কোন কোন বিষয় দেখে আপনি বাইকটা ক্রয় করবেন, এ সম্পর্কে আমার ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। এবং আজকে কথা বলবো যে বিভিন্ন যে মুখ্য যে বিষয়গুলো পুরাতন বাইক ক্রয় করার ক্ষেত্রে। তো প্রথমত বিষয় থাকে যে আপনার মিটার রেটিং কমানো, অর্থাৎ দেখা যায় যে একটা বাইক যখন পুরাতন শোরুম থেকে আপনি ক্রয় করছেন, তবে পুরাতন শোরুমে কি করে, তারা একটা বাইক নেওয়ার পরে তারা কিন্তু বাইকটাকে সুন্দরভাবে পরিষ্কার করে, অর্থাৎ আপনার ঘষে মেজে সুন্দরভাবে পরিষ্কার করার পরে আপনার কিন্তু ওটা মিটার টিউনিং করে, অর্থাৎ মিটার রেটিং তখন কমিয়ে দেয়। দেখা যাচ্ছে একটা বাইক চলছে আপনার 20 থেকে 30,000, সেটা কমিয়ে কিন্তু আপনার 5 থেকে 7,000-এ নিয়ে আসে। এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই যে আসলে আপনার বাইকটা কত কিলোমিটার চলছে। তো দেখা যায় এটা হলো সবথেকে বড় ধোঁকা, যে পুরাতন শোরুম থেকে যখন আমরা বাইকটা ক্রয় করি, এই ধোঁকায় আমরা পড়ে যাই। ভিউয়ার্স, এরপর একটা বিষয় থাকে যে কাগজপত্রের জটিলতা, অর্থাৎ কাগজপত্রের জটিলতা বলতে যে পুরনো বাইক যখন আপনি ক্রয় করেন, পুরাতন বাইক ক্রয় করার পরে আপনার কী করতে হয়, আপনার নাম এবং মালিকানা পরিবর্তন করতে হয়। তো অনেকে কী করেন যে পার্শ্ববর্তী এলাকায় যখন হয়ে থাকে তখন আপনার নাম পরিবর্তন করেন, এবং দূরবর্তী হলে তখন আপনার মালিকানা এবং নাম দুইটাই পরিবর্তন করে থাকেন। তো ভিউয়ার্স, দেখা যায় যে অনেক সময় বাইকটা ক্রয় করলেন, বাইকটা ক্রয় করে দেখা যায় যে প্রথম মালিক থাকে না, তার আগে 2-3টা মালিক ওভার করে আপনি বাইকটা ক্রয় করতেছেন। সেক্ষেত্রে দেখা যায় যে কাগজপত্রের একটা জটিলতা চলে আসে। এমনকি দেখা যায় অনেকেই বলে যে কাগজপত্রের জটিলতা সে সমাধান করে দিবে, আপনি বাইকটা করে এভিডেট করে নিচ্ছেন। তো ভিউয়ার্স, দেখা যায় যে এই ধরনের বাইক আপনার ক্রয় করবেন না, অর্থাৎ সবসময় চেষ্টা করবেন যে প্রথম মালিক থেকে বাইকটা ক্রয় করার, তাহলে আপনি কাগজপত্রের জটিলতা থাকবেন না। ভিউয়ার্স, এই কাগজপত্রের জটিলতা আরেকটা বিষয় থাকে যে ধরুন যে আপনি ঢাকা বিভাগের ভিতরে আছেন, তো আপনি চিটাগং বিভাগ থেকে যখন বাইক ক্রয় করবেন তখন আপনার বিআরটি যে নাম পরিবর্তন করতে গেলে আপনাকে কিন্তু চিটাগং বিআরটি অফিসে যাওয়া লাগবে। অর্থাৎ সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা কিন্তু একটা ব্যয়সাধ্য এবং কষ্টসাধ্য, এবং সময় সাপেক্ষে এটা হয়ে ওঠে না। তো ভিউয়ার্স, সবচেয়ে চেষ্টা করবেন যে আপনার নিজ এলাকা থেকে বাইক ক্রয় করার জন্য। এবং আরেকটা বিষয় হলো যে সবসময় চেষ্টা করবেন যে পুরাতন শোরুম থেকে বাইক ক্রয় না করার জন্য, কারণ অধিকাংশ শোরুমে আপনার মিটার টিউনিং করে থাকে, অর্থাৎ মিটার রেটিং কম বেশি করে থাকে। আমি গড়ে সবাইকে বলতেছি না, তবে কিছু কিছু জায়গায় ভালো আছে, তারা কিন্তু নিট অ্যান্ড ক্লিনভাবে বলে দেয় যে আমি বাইকটা ক্রয় করছি এত টাকায়, আমার এটা লভ্যাংশ দিতে হবে, তারপর আমি বাইকটা বিক্রয় করতে চাই। তো অধিকাংশ জায়গায় কিন্তু আমাদেরকে এইভাবে ঠকিয়ে দিচ্ছে। ভিউয়ার্স, এরপর একটা বিষয় থাকে যে আপনি কম সেগমেন্টের বাইক ক্রয় করবেন না, অর্থাৎ দেখা যায় যে কম সেগমেন্টের বাইক কিন্তু অনেকে যারা ক্রয় করেন, এটা কিন্তু কাজের প্রয়োজনে ক্রয় করেন, এবং কিন্তু 200, 500 বা 2-1000 কিলোমিটার রাইড করার পরে কিন্তু বিক্রয় করে না। দেখা যায় একটা কম সেগমেন্টের বাইক কিন্তু অনেক বেশি চলে, অর্থাৎ 20,000, 40,000 কিন্তু চলার পরে কিন্তু অনেক মানুষ এটা বিক্রি করে দেয়। তো ভিউয়ার্স, সবসময় চেষ্টা করবেন যে যদি কম সেগমেন্টের বাইক, অর্থাৎ 100 থেকে 125 সিসি বা এর নিচে যদি বাইক ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনারা একটু বাজেট বেশি হলেও নতুন বাইক ক্রয় করবেন। আর যারা বিগ সেগমেন্টের, অর্থাৎ বেশি হায়ার সিসি যারা বাইক ক্রয় করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করলে খুব বেশি সমস্যা হয় না, কারণ অনেকে দেখা যায় যে হায়ার সিসি যে বাইকগুলো আছে আপনার 200-500 কিলোমিটার রাইড করে কিন্তু এগুলো বিক্রি করে দেয়। সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে হায়ার সিসি বাইকগুলো কিনে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়া লাগে না, বা আপনার সার্ভিস যে খরচ, এই খরচটা কিন্তু কম লাগে। কিন্তু আপনি কম সেগমেন্টের, অর্থাৎ লো সিসি যে বাইকগুলো আছে, এই বাইক ক্রয় করলে আপনারা কিন্তু সিলিন্ডার পিস্টন বা ইঞ্জিনে কাজ করা লাগতে পারে, বা আনুষঙ্গিক কাজ কিন্তু, বা যেটা মাস্টার সার্ভিস বলি, এই সার্ভিস কিন্তু করা লাগতে পারে। তো ভিউয়ার্স, আরেকটা বিষয় হলো যে আপনার বাইক যখন ক্রয় করবেন, ধরুন আপনার বাজেট আছে 60,000 টাকা, তো বাইক ক্রয় করার ক্ষেত্রে আপনি এই 60,000 টাকা বাজেটেই কিন্তু 60,000 টাকা দিয়ে বাইকটা ক্রয় করবেন না। 60,000 টাকা দিয়ে যদি বাইক ক্রয় করেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এরপরে কিন্তু কিছু সার্ভিস করা লাগতে পারে। যতই আপনার পুরাতন শোরুম বা যে কোনো জায়গা থেকে আপনি বাইক ক্রয় করেন না কেন, তখন আপনার নিজের মতো করতে গেলে কিছু সার্ভিস করাই লাগবে। আর কিছু সার্ভিস করতে গেলে কিন্তু সেখানে একটা বাজেট লাগে, যে আপনার 8-10 হাজার টাকা বাজেট কিন্তু লাগতে পারে, বা 5-7 হাজার টাকা লাগতে পারে। যে কারণে আপনি যদি একটু বাজেট ছাড়া 10,000 টাকা কমিয়ে কেনেন, সেক্ষেত্রে আপনার
ওই টাকাটা দিয়ে কিন্তু আপনি সার্ভিস করাইলে আপনার এক্সট্রা টাকা লাগতেছে না। বা অনেকেই করেন যে টাকা থাকে না, অর্থাৎ পরে যেয়ে সার্ভিস করাইতে পারে না, তাদের ক্ষেত্রে এই টিপসটা অবশ্যই প্রযোজ্য হবে। তো ভিউয়ার্স, পুরানো বাইক কেনার ক্ষেত্রে যে বিষয়টা আমরা বেশি প্রাধান্য দেব, অর্থাৎ আপনাদেরকে যে মেসেজটা আমি দিতে চাই, যখন আপনার সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করবেন, চেষ্টা করবেন যে ব্যক্তি মালিকানার ভিতর থেকে ক্রয় করার জন্য বা পরিচিত মানুষের কাছ থেকে ক্রয় করার জন্য। পুরাতন শোরুম থেকে বাইক না কেনাই সব থেকে ভালো হবে। তো ভিউয়ার্স, একটু সময় অপেক্ষা করলেও দেখা যায় যে আপনি কোনো পার্সোনাল যারা বাইক ব্যবহার করে এদের কাছ থেকে বাইক ক্রয় করবেন, তাহলে দেখা যায় সে কিন্তু আপনার বাইকটাকে ভালোভাবে ওয়াশ করতে পারতেছে না, এমনকি আপনার মিটার টিউনিং করতে পারতেছে না, অর্থাৎ মিটার রেটিং কম বেশি করতে পারতেছে না। তখন আপনি বাইকটা কত কিলোমিটার চলছে এটা কিন্তু শিওর হতে পারেন। ভিউয়ার্স, এরপর আরেকটা বিষয় থাকে, আরেকটা বিষয় হলো যাদের অ্যানালগ মিটার, অর্থাৎ আপনার স্পিড মিটার দেখে সবসময় কিন্তু বিবেচনা করা যায় না। কারণ স্পিড মিটার অনেকক্ষণ দেখা যায় যে আপনার স্পিড মিটারের যে কেবল অথবা যে ওয়্যার কিন্তু অনেক সময় কেটে যায়। তো এগুলো কেটে গেলে কিন্তু আপনার মিটার ওঠে না। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার মিটার কেটে গেছে 20,000 কিলোমিটার চালানোর পর, ওখান থেকে কিন্তু সেই বাইকটা আপনার 10,000 কিলোমিটার রাইড করছে। তো 10,000 কিলোমিটার রাইড করলে 10,000 কিলোমিটার কিন্তু আপনার কাউন্ট হচ্ছে না। তো এই মিটারটা যখন কাউন্ট না হচ্ছে, তখন আপনি ভাবতেছেন যে 20,000ই কিন্তু চলছে। আসলে এমনটা হয়ে থাকে, অ্যানালগ মিটার বলেন আর ডিজিটাল মিটার বলেন, এগুলো ক্ষেত্রে হয়ে থাকে। আর যখন দেখা যায় যে প্রথম শোরুমে এই বাইকগুলো বিক্রি হয়, তখন কিন্তু এই মিটারগুলো বা টুকটাক যে সার্ভিস আছে, যেগুলো মানুষের মানে আয় আকর্ষণ করে, এই বিষয়গুলো কিন্তু তারা সার্ভিস করে রাখে। ভিউয়ার্স, সর্বশেষ আপনাদের জন্য যে মেসেজটা আছে, অবশ্যই এই ভিডিও যারা দেখতেছেন, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমি টেকনিক্যাল, অর্থাৎ একটা বাইক ক্রয়ের ক্ষেত্রে যে টেকনিক্যাল যে বিষয়গুলো থাকে, এই ভিডিওটা দেখবেন, তাহলে সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করে আপনারা ঠকবেন না। অর্থাৎ যে সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করে কিন্তু অনেকে ঠকে যাচ্ছে। আমিও কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করে ঠকেছি, এবং আমার পরিচিতজনের ভিতরে অনেকেই কিন্তু এমনটা হয়েছে যে পুরাতন শোরুম থেকে বাইক ক্রয় করার পরে কিন্তু অনেক সমস্যায় পড়ে গেছি। তো ভিউয়ার্স, এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের শুধু মিটারের উপর ডিপেন্ড করে চলবে না, আমাদেরকে সব দিকেই ডিপেন্ড করতে হবে একটা বাইকের। অর্থাৎ ইঞ্জিনের যে কাজ থাকে বা আপনার অদারাইজ যে কাজগুলো থাকে, এগুলো আমাদেরকে কিন্তু খুঁটিনাটি হাতে হাতে দেখে দেখে ধরে নিতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।